হলো এরকম একটা সিদ্ধান্ত? মানে টিআরপি তে হাইট ছিল এবং বেঙ্গল টপারে 4বার নাম তার, সেই ক্ষেত্রে এরকম একটা ধারাবাহিক থেকে বাদ পড়ে যাওয়া এবং একটা লিড ক্যারেক্টার, এখন কি পেছনে তাকালে খানিকটা মন খারাপ কাজ করে? অভিনেতা হিসেবে যখনই আমরা কোনো প্রজেক্ট জয়েন করি, তো কখনোই তো এটা মনে হয় না যে সেই প্রজেক্টটা থেকে বেরিয়ে আসতে হবে। সেটা আগে থেকে বোঝাও যায় না, খানিকটা সেটা তো অপ্রত্যাশিত বটেই। যেভাবে শেষ হয়েছে, যে ওই তোমার একটা মৃত্যুর সিকোয়েন্স আমরা দেখেছি, সেই ক্ষেত্রে নানান প্রশ্ন আসছে যে সেইভাবে গল্পটা শেষ না হলেও পারতো। মানে এই ইন্ডাস্ট্রিতে যেহেতু তুমি ইনভলভ, এই ক্ষেত্রে এই ভয়টা কি কাজ করে যে পরবর্তী কাজটা যখন চলে যাবে বা শেষ হয়ে যাবে তারপরে কিভাবে জীবন চলবে? ভীষণ রকম আমি সিনেমায় কাজ করতে চাই। আমি জানি না কেন সেভাবে খুব একটা গুরুত্বপূর্ণ মানে সুযোগ সেভাবে রিসেন্ট পাস্টে পাইনি। নেক্সট কবে আবার ধারাবাহিকে দেখতে পাবো? আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি ইতি টেনেছেন পরিণীতায়। তারপর দর্শকদের নানান কৌতূহল, নানান প্রশ্ন, আবার কবে মিলবে তাকে। কারণ তিনি যখনই আসেন পর্দায় এক নতুন স্বপ্ন, নাহলে খানিকটা রাগ, নাহলে অনেকটা ভালোবাসা নিয়ে আসেন। এই মুহূর্তে দ্রোণ মুখার্জি আমাদের সঙ্গে রয়েছে। কেমন আছো আগে শুনি? এমনি তো ভালোই আছি, মনটা একটু খারাপ। খানিকটা মন খারাপ থাকার কারণ রয়েছে। এই কাজ শেষ হয়ে যাওয়া খানিকটা আনপ্রেডিক্টেবল জীবনের ক্ষেত্রে। হ্যাঁ, সে তো বটেই, সে তো বটেই। অভিনেতা হিসেবে যখনই আমরা কোনো প্রজেক্ট জয়েন করি, তো কখনোই তো এটা মনে হয় না যে সেই প্রজেক্টটা থেকে বেরিয়ে আসতে হবে। সেটা আগে থেকে বোঝাও যায় না, খানিকটা সেটা তো অপ্রত্যাশিত বটেই। কিন্তু ওই জীবনে কিছু কিছু সময় মানুষের আসে যখন ইচ্ছে না থাকলেও কিছু কিছু সিদ্ধান্ত মানুষকে নিতে হয়, সেটা পরবর্তীকালের কথা ভেবেই নিতে হয়। তো হয়তো সেই মুহূর্তে সেটা বেশ বেদনার হয়, কিন্তু নিতে হয় সেরকম সিদ্ধান্ত, কিছু করার নেই। এক্ষেত্রে এরকমই একটা সিদ্ধান্ত। কেন হলো এরকম একটা সিদ্ধান্ত? মানে টিআরপি তে হাইট ছিল এবং বেঙ্গল টপারে 4বার নাম তার, সেই ক্ষেত্রে এরকম একটা ধারাবাহিক থেকে বাদ পড়ে যাওয়া এবং একটা লিড ক্যারেক্টার। না, এটা আমি প্রথমে একটু ক্ল্যারিফাই করে দিতে চাই যে সিদ্ধান্তটা কিন্তু বেসিক্যালি আমারই, মানে আমার দিক থেকেই এসেছিল। কিন্তু তার সঙ্গে এটাও ঠিক যে চ্যানেল কর্তৃপক্ষ আমার সঙ্গে আলোচনার পরে তারা এটাকে সমর্থন করেছিলেন। ফলে এটা বলা যায় যে একটা মিউচুয়াল জায়গা থেকে দাঁড়িয়ে এটা সিদ্ধান্তটা নেওয়া হয়। এবং এটা অনেকেই যদি মনে করে থাকেন যে চ্যানেলের সঙ্গে, মানে চ্যানেলের কর্তৃপক্ষের কারোর সঙ্গে আমার কোনো রকম কিচ্ছু একেবারে প্রশ্নই উঠছে না, তার কারণ মানে দেয়ার লাইক মাই, কি বলবো, ফ্যামিলি। তারা এত বড় একটা সুযোগ আমাকে দিয়েছেন, এর আগেও তারা অন্য কাজেও আমাকে সুযোগ দিয়েছেন। ফলে আমি সত্যি সত্যি এদের কাছে আমি ঋণী, এরকম সুযোগ কজন পায়। ফলে একেবারেই সেসব কিচ্ছু বিষয় নয়, কিন্তু একটা জায়গা থেকে হয় না, মানে একটা প্রজেক্ট যখন শুরু হয়, তারপরে সিরিয়ালে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা তো গল্প, গল্পের একটা গতি থাকে। তো সেটা বিভিন্ন সময় পাল্টাতে পাল্টাতে যায়, ফোকাসটা অনেক সময় শিফট হতে হতে যায়, এটাই নিয়ম। তো এবার আমাদের যখন পরিণীতা শুরু হয় তখন গোপাল যেরকম ভাবে প্লেসড ছিল, তখন গোপালের যে যে যা যা কিছু কন্ট্রিবিউশন ছিল, যা যা করার ছিল, সেগুলো ন্যাচারালি সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন কারণেই, মানে সেটা স্বাভাবিকভাবেই হয়তো কিছুটা কমে আসছিল। এটা বেশ কিছুটা সময় ধরে গোপালের সেই অর্থে কোনো আলাদা করে ইনপুট দেওয়ার মতো জায়গা ছিল না। তো সেটা যখন আমার মনে প্রশ্ন জাগে, আমি সেটা নিয়ে কথা বলি, যেমন অভিনেতা হিসেবে কথা হয়, তাদের সঙ্গে কথা হয়, রাইটার টিমের সঙ্গে কথা হয়। তো তারাও আরেকটু আমাকে দেখতে বলেন যে না, হয়তো গল্পে তারপরেও মানে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেহেতু এখন গল্পটা একেবারে অন্য একটা দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে, সেটা গল্পের নিজস্ব গতিতেই যাচ্ছে, সেখানে তখন আমার মনে হয়েছিল যে বোধহয় এই মুহূর্তে আমাকে খুব বেশি প্রয়োজন হচ্ছে না, যখন তখন আমার গ্রেসফুলি আমার সরে আসাটা বুদ্ধিমানের
মতো কাজ হবে, এবং সেটা আমি ওদের সঙ্গে আলোচনা করি। এবং সব থেকে যেটা ব্যাপার হচ্ছে যে ওরা এত সেন্সিবল মানুষ, মানে যারা ক্রিয়েটিভ টিমে যুক্ত আছেন জিয়ের বা রাইটার টিম, সবাই তারা সবাই আমার কথাটা বুঝতে পারেন, এবং তারা একটা সময় পর এটা মেনে নেন যে সত্যিই হয়তো এই মুহূর্তে সেইভাবে খুব বড় করে আমরা কিছু, ঠিক আছে অসুবিধে কিছু নেই। তখন আমি তাহলে আমি এই প্রজেক্টটা থেকে সরে আসি, পরবর্তীতে আবার যদি কখনো মনে হয় ওদের, আবার নিশ্চয়ই আমি আমার কাজ করতে চাইবো, কেন চাইবো না। এক্ষেত্রে কি আত্মসম্মানটা একটু ইনভলভ হয়ে যায়? না, সম্মানটা তো দেখো, আত্মসম্মান প্রত্যেকটা মানুষের, প্রত্যেক নিজের নিজের জায়গায়, সে একজন যিনি আমাদের প্রোডাকশনের যিনি চা দিচ্ছেন তার থেকে শুরু করে প্রডিউসার পর্যন্ত প্রত্যেকটা মানুষের নিজের নিজের জায়গায় আত্মসম্মান থাকে, এটাই স্বাভাবিক, এটার মধ্যে আলাদা কিছু নেই। শুধু সেটা নয়, এটা একটা কেরিয়ারের একটা ডিসিশন, মানে কেরিয়ারটা তো ধরো প্রত্যেককে আমাদের নিজের নিজের ভাবে তৈরি করতে হয়েছে, অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে, অনেক কিছুর মধ্যে দিয়ে। তো সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে এটা বোধহয় এই মুহূর্তে এখন আমার এই প্রজেক্টটা থেকে সরে এলে বোধহয় সেটা ভালো হয় আমার জন্য। প্রজেক্টের যেহেতু দেখো আমার যদি কোনো সেই অর্থে খুব বেশি কন্ট্রিবিউশন না থাকে আলাদা করে, তখন সেটা, এবং সেটা ওরাও মানে বুঝতে পেরেছেন এবং ওরাও রাজি হয়েছেন, ঠিক আছে তোমার যখন সেটা মনে হচ্ছে আমরা এক্ষুনি তোমাকে আটকাচ্ছি না। আর আমি মানে বলা যায় ওদের একদম খুবই, আমার ধারণা ওরাও আমাকে ভালোবাসেন, আমার কাজ পছন্দ করেন, ফলে কে বলতে পারে হয়তো হতেই পারে আবার এদের সঙ্গেই কোনো আমার কখনো কাজে যদি ওদের মনে হয় ওরা হয়তো আমাকে ডাকতে পারেন। এক্ষেত্রে কি তুমি গল্পের মধ্যে কতটা ইনভলভ সেইটা তোমার কাছে ইম্পর্টেন্ট থাকে, নাকি একটা ধারাবাহিকে রয়েছি লিড থেকে খানিকটা সরে এসেও যদি পার্শ্ব চরিত্রতেও সেটা ইনভলভ হয়ে যায়, তারপরেও যে কন্টিনিউটি রয়েছে যে আমি গল্পের মধ্যে আছি, এইটা ইম্পর্টেন্ট থাকে তোমার কাছে? না, এক্ষেত্রে কি হয় জানো, মানে একটা চরিত্রে যখন চরিত্রটা শুরু হয় অনেক কিছু মিলে মিশে এক জায়গায় অ্যাসেম্বল হয়, তো চরিত্রটাকে রাইটার একরকম ভাবে ভাবেন, তার একটা ভাবনা থাকে, তার একটা রূপ থাকে, মানে আমরা যদি বলি বহিরঙ্গ থাকে এবং তার ভেতরে একটা অন্তরাত্মা এইভাবে তৈরি হয় তো চরিত্র, সেটা তারা একরকম ভাবে শেপ আপ করতে চান এবং আমরা সেটাকে আমাদের মধ্যে চেষ্টা করি ধারণ করে এগিয়ে নিয়ে যেতে, এইভাবে তৈরি হয়। এবং তারপরে ফাইনাল যেটা হয় দর্শক সেটাকে অ্যাকসেপ্ট করেন বা করেন না, এই জায়গা। এবারে যখন চরিত্রটা তৈরি হয়েছিল ভারী সুন্দর করে একটা অসম্ভব দারুণ একটা গ্রাফ দিয়ে হয়েছিল, ছেলেটি গ্রামের একটা স্কুল মাস্টার, ওই অ্যাকসেন্টে কথা বলে, বাঁকুড়ার একদম পুরো মানে গন্ধ পাওয়া যেত একটা বাঁকুড়ার এতে, এবং তার যে ভেতরে প্রেম, সেখানে অনেক আন্ডার কারেন্ট থাকে, বলতে পারে না, অনেক চমৎকার চমৎকার সিন আমরা করে এসেছি। তো সেটা হতে 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 কি হয়, একটা সময় পর ওই যেটা বললাম সেটা কিন্তু ইচ্ছাকৃত, বা মানে আমি আবারও বলছি, আমি খুব ভালো করে জানি এটা তো হয় একটা লং রানিং প্রজেক্টে, যে কোনো খুব প্রধান চরিত্রকে হতেই পারে তাদের অন্যরকম প্ল্যানিং হতে পারে, হয়তো তখন এই মুহূর্তে আমাকে সেভাবে লাগছে না। তো সেই জায়গাতে দাঁড়িয়েই আমার প্রশ্নটা হয়েছিল যে তাহলে কি এইটাই থাকবে, কারণ আমি সেই জায়গাগুলো খুব একটা পাচ্ছিলাম না, মিস করছিলাম, যে কোনো অভিনেতার ক্ষেত্রে এটা মনে হবে, সেই প্রশ্ন মানে করেছিলাম, তারপরে এটা এগিয়েছি সেইভাবে। এখন কি পেছনে তাকালে খানিকটা মন খারাপ কাজ করে? দেখো মন খারাপ কি হয় জানো, একটা চরিত্রের সঙ্গে তো আমরা অনেকটা সময় কাটালে একাত্ম হয়ে যাই, চরিত্রটা যে কোনো অভিনেতার ক্ষেত্রেই হয়, চরিত্রটাকে সে চিনতে শুরু করে, চরিত্রটা হাত ধরে থাকে, চরিত্রটাকে ফিল করতে শুরু করে, এই প্রসেসটা চলে। ফলে আমার ক্ষেত্রে হয়েছে, গোপালকে আমি চিনতে শুরু করছিলাম, গোপালকে ফিল করতে শুরু করছিলাম। হ্যাঁ, মানে একটা সময় পর মনে হচ্ছিল হ্যাঁ আমি চিনি গোপালকে, আমি বুঝতে পারছি, আমার মধ্যে ধারণ করার চেষ্টা করছিলাম আমার মতো করে যতটা আমার ক্ষমতা অনুযায়ী। তো ডেফিনেটলি সেই স্মৃতিগুলো তো থাকবেই, যে কোনো জিনিসেরই একটা স্মৃতি তো থাকেই, সেই দারুণ সিনগুলো, দারুণ দারুণ মুহূর্তগুলো, সেটা তো মিস করবো ডেফিনেটলি। সুব্রতদার খুব মন খারাপ তুমি চলে আসাতে ফেসবুক পোস্টের মাধ্যমে আমরা দেখেছি, সুব্রত একটা পোস্ট করেছেন যে আবার দেখা হবে, ভালো থাকিস। তো এই ক্ষেত্রে বন্ধুদের ছেড়ে আসা, রোজ একটা কাজে যাওয়া, সকালবেলা ঘুম থেকে উঠে একটা কাজের জন্য প্রিপেয়ার হওয়া, খানিকটা তো মন খারাপ কাজ করে। হ্যাঁ, মন খারাপ তো অবশ্যই থাকে, একটা হয় না মানে ফ্লোরের মধ্যে কি হয়, একটা সিরিয়ালের ক্ষেত্রে বিশেষ করে আমরা যখন অনেকটা সময় কাজ করি না, আর দিনের বেশিরভাগ সময়টা আমরা তো ওখানেই শুটিংয়েই কাটাই, একটা ফ্যামিলির মতো হয়ে যায় আর কি। তো এক্ষেত্রে একটা দারুণ টিম ছিল,
আমার সিনিয়ররা যেমন আছেন, সঙ্গে সঙ্গে আমার জুনিয়ররাও যারা আছে, তো সবাই মিলে এত মজা করেছি, এত দারুণ সময় কাটিয়েছি, খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা, গান, মানে ফাটাফাটি সময় কেটেছে। তার সঙ্গে সিনগুলোতে এত সুন্দরভাবে টেক করা, এত ভালো করে ডিজাইন করা, এবং দর্শক সেগুলোকে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেছেন। সেটা সব থেকে বড় কথা। দর্শক যদি ফাইনালি অ্যাপ্রিসিয়েট না করতেন, সেটাকে অ্যাকসেপ্ট না করতেন, তাহলে এত কাণ্ড করে কোনো মানে হতো না। তো সেটা ফাইনালি হয়েছে যখন, সেইটা তো ভীষণ রকম ভাবে মিস করবো। ফ্লোর তো ডেফিনেটলি, একজন অভিনেতা সবসময় ফ্লোর মিস করে। আর একটা জিনিস যে যেইভাবে শেষ হয়েছে, যে ওই তোমার একটা মৃত্যুর সিকোয়েন্স আমরা দেখেছি, সেই ক্ষেত্রে নানান প্রশ্ন আসছে যে সেইভাবে গল্পটা শেষ না হলেও পারতো, মানে আলটিমেট মৃত্যু একদম সত্যি সেটা আমরা সবাই জানি, বা জন্ম সব থেকে সত্যি এটা আমরা সবাই জানি, কিন্তু সেই ক্ষেত্রে দর্শকদের একটা মন খারাপ যে ওইভাবে না শেষ হলেও পারতো, একটু বিচ্ছেদ হলেও হয়তো আশা রাখতো, কিন্তু যেভাবে শেষ হয়েছে, তো তারপরে দর্শক একেবারেই বুঝতে পেরেছে যে না, পরিণীতার মাধ্যমে আর তোমাকে দেখতে পাবে না। না, এটা যখনই কথা হয়, যেটা বলছিলাম, আমার সঙ্গে যখন ওদের কথা হচ্ছিল চ্যানেলের, তো ওরা নিজেরা মানে সিদ্ধান্ত নেয়, কথাবার্তা বলে ওরা এটা ঠিক করে, আমাকে ওরা জানায় যে একটা জিনিস আমি জানাচ্ছি, যে দ্রোণকে দিয়েই গোপাল শুরু হয়েছে, দ্রোণকে দিয়েই শেষ হবে, মানে গোপালের জায়গায় আমরা অন্য কোনো অভিনেতাকে দেখবো না। এটা ওদের একটা সিদ্ধান্ত, ওরা আমাকে জানান। তো মানে সেটা একটা ব্যাপার। ফলে ওখানে তো মৃত্যু ছাড়া আর কোনো অপশন থাকে না, ওদের সেরকম ভাবে ওরা প্ল্যান করেছেন, এবং সিনটাও খুব সুন্দর করে টেক হয়েছে। মানে এক্ষেত্রে আমি বলবো, মানে যেদিন সিনটা শুটিং হয়, সেই দিনটা মানে একটা মেমোরেবল এক্সপিরিয়েন্স আমার ক্ষেত্রে। কজন অভিনেতার এরকম হয় আমি জানি না। এই যে ফ্লোরটা আমরা কাজ করি, যখনই হয় না, মানে শর্ট কাটার পরে আমরা নিজেরা একটু গল্প করি, ওর পিছনে লাগা, একটু হাসি ঠাট্টা এইসব হয়, সুইচ অন অফটা হতে থাকে, ওটা তো থাকেই। তো যখন হচ্ছে হসপিটালের বেডে আমি শুয়ে আছি, তখন আমার শট নেই, বাকিদের রিয়াকশন শট চলছে, বাকি অভিনেতাদের। তা আমি এসে চুপ করে বসে ইয়েতে মনিটরে দেখছি রিয়াকশন গুলো। মানে তুমি ভাবতে পারবে না তিথি, যে একটা না অদ্ভুত অ্যাটমসফিয়ার। আমি এতগুলো দিনে কাজ করে, পরিণীতা তো বটেই, অন্য কোথায় এরকম অ্যাটমসফিয়ার আমার সত্যি মনে পড়ছে না। প্রত্যেকটা মানুষ যারা অভিনয় করছেন তো বটেই, এমনকি যারা টেকনিশিয়ানস, কেউ কথা বলছেন না, ইনভলভড হয়ে গেছেন পুরো। এবং কোথাও কোনো গ্লিসারিনের গল্প নেই, সবার চোখে জল। আমি না নিজে মনে একটা ইলেকট্রিফাইং একটা মানে কাটিয়েছি, এবং তারপরে শট কাটার পরে এক এক করে এসে আমাকে মানে সব জড়িয়ে ধরছে, যে তুমি চলে যাবে, বা তুই চলে যাবি, অসম্ভব মিস করবো আমরা। এটা এবং কি এর থেকে বেশি আর কি প্রাপ্তি হতে পারে অভিনেতার জীবনে? এটা তো একটা বিশাল প্রাপ্তি। এরকম সুন্দর একটা টিম পাওয়া, এত মানুষের উষ্ণতা পাওয়া, ভালোবাসা পাওয়া। তারপরে যেটা কথা, এটা তো হলো ফ্লোরের কথা। ফাইনালি যখন এই মানে খবরটা বাইরে এলো সোশ্যাল মিডিয়াতে, ও মাই গড, মানে এত মানুষ যে এইভাবে তাদের মন খারাপ লিখেছেন, এটা কেন হলো, কেন গোপাল চলে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি, কোটি কোটি কমেন্টস। আমি না সত্যি বলছি, আমার মানে আমি নিজেকে মনে হচ্ছে আমি সত্যি ধন্য, চোখ ছলছল করছে। হ্যাঁ, মানে আমি এটা ভাবা যায় না, একজন অভিনেতার কাছে এর থেকে ওর কি পুরস্কার লাগে, আর কি পুরস্কার লাগে? আমার তো মানে অস্কার পাওয়া হয়ে গেল, আর কি? এই যে মানুষের ভালোবাসা, এর থেকে বড় পুরস্কার আর কিছু হতে পারে না। কার কিছু মনের কথা যখন করতে, তখন ঠিক এরকমই একটা ঘৃণা, এরকমই একটা তোমার প্রতি রাগ, ক্ষোভ, এরকম মানুষ উজাড় করে দিয়েছিল। আর ঠিক যখন পরিণীতা শেষ হলো, ঠিক তার অপোজিট। হ্যাঁ, মানে পরিণীতা শেষ না, আমার চরিত্রটা শেষ হলো। হ্যাঁ, এক্স্যাক্টলি, ওটাই তো। যখন এই চরিত্রটা আমি কাজ করা শুরু করি, যারা এর আগের কাজটা আমার দেখেছেন, কার কাছে কই মনের কথা, তারাও খুব মানে বিস্মিত হয়েছিল, আপনাকে আগেরটাতে এইরকম বদমাইশ দেখেছি,
আপনি এত অত্যাচার করেছেন, তারপরে আপনি একটা এরকম চরিত্র, এটাই তো অভিনেতার কাছে চ্যালেঞ্জ, এটাই তো তার একটা মানে কি বলবো, এটুকু চ্যালেঞ্জ না পেলে আর সে কিসের জন্য তার ক্রাফটটা নিয়ে এ করবে। তো আমি সত্যি আমি লাকি, যেরকম ভালো ভালো চরিত্র আমি পাচ্ছি, এবং আমি আশা করব, আমি জানি না সবটা তো আমাদের হাতে থাকে না, আমি আশা করব যদি মানুষ এরকম ভালোবাসা দেন, প্রডিউসাররা ডিরেক্টররা যদি মনে করেন, তারা হয়তো এরকম আরো আরো ভালো চরিত্রে আমার কথা ভাববেন। আচ্ছা, এই ক্ষেত্রে অভিনেতাদের ক্ষেত্রে তুমি যখনই মানে তোমার প্রশ্ন হচ্ছে তখনই লিড ক্যারেক্টার, একটা ভাইলেন্ট ক্যারেক্টার বা একটা খুব রোমান্টিক ক্যারেক্টার, এই ক্ষেত্রে কি খানিকটা লাক কাজ করে বা ডেস্টিনি কাজ করে? মানে তুমি বলছো যে এই যে প্রজেক্টগুলো হিট হচ্ছে বা এরকম এক একটা চরিত্রের মধ্যে দিয়ে নিজেকে পাওয়া, এই ক্ষেত্রে খানিক তোমার মানে আমি যদি ধরি পিয়ারটা খুবই একটা লো গ্রাফের মধ্যে রয়েছে, যেটার মধ্যে দ্রোণ মুখার্জি নেই, পিয়ার করে না, কোনো পার্টিতে যায় না, খুব একটা কোনোদিনই ওটা, এই ক্ষেত্রে কি খানিকটা লাক কাজ করে? যে দেখো মানে চরিত্র একজন অভিনেতার পাওয়াটা তো ডেফিনেটলি, এটা তো আমরা সবাই জানি যে এটা তার হাতে থাকে না। যারা তৈরি করেন, যারা নির্মাতা, প্রডিউসার হোক, ডিরেক্টর হোক, রাইটার হোক, তারা একরকম ভাবে একটা চরিত্র ডিজাইন করেন। এবার তারা কাস্টিং এর জন্য তখন তারা ভাবেন যে এই চরিত্রটাতে আমরা কাকে প্রবাবল, কোন কোন মুখ আমাদের চোখের সামনে ভেসে উঠছে, এইভাবে হয়। আনটিল অ্যান্ড আনলেস যদি কোনো খুব বড় স্টার, তাদের কথা ছেড়ে দিচ্ছি, তাদের ক্ষেত্রে স্টারকে ধরে গল্প হয়, সেরকমটা আলাদা। কিন্তু আমরা যারা সামান্য মানে ছোটখাটো অভিনেতা যাদের, তাদের ক্ষেত্রে এভাবেই কাস্টিং হয়। মানে এই চরিত্রটাতে আমাদের মনে হচ্ছে যে এটাতে হয়তো একে নিলে ঠিক জাস্টিফাই করতে পারবে। ছোটখাটো অভিনেতা কেন বললে? তুমি তো ছোটখাটো অভিনেতা নও। আমি তো সেটা মনে করি, আমি তো বরাবরই তাই মনে করেছি। এটা কি মনে করতে হয়? তাহলে কি মাটিতে পা থাকে? আমি জানি না, আমি এটা মনে করি, এটা আমি বিশ্বাস করি। আমার বিশ্বাসটাকে তো আমি কি করে চেঞ্জ করব? আমি খুবই বিশ্বাস করো, আমি এখনো রেগুলার, আমি থিয়েটারের ছেলে, আমি এখনো আমার দলের নাটকে আমি অভিনয় করি, সেখানে যতটা সম্ভব ইনভলভ থাকার চেষ্টা করি। এবং পাশাপাশি আমি যখন টেলিভিশনে বা ছবিতে বা যখনই সেগুলো পাই, আমার কাজ হচ্ছে আমি খুব সিনসিয়ারলি আমাকে যে চরিত্রটা দেওয়া হয়েছে সেটার সঙ্গে আমি যেন সম্পূর্ণ জাস্টিস করতে পারি। এটা আমার একমাত্র কাজ, এটা ছাড়া আর কোথাও আমার কোনো ভূমিকা নেই। এটা আমি বিশ্বাস করি, বরাবর তাই বিশ্বাস করেছি। এবং সেখানে আমার 100% আমার যতখানি এফিসিয়েন্সি আছে সেইটা আমাকে কাজে লাগাতে হবে, আমার দিক থেকে যেন কোনো ত্রুটি না থাকে। সেইটার পরে কি হবে, সেই চরিত্রটা কতখানি অ্যাকসেপ্টেড হবে, সেটা তো আমার হাতে নেই, থাকে না। এবার মানে যে যে ক্ষেত্রে এরকম হয়েছে যে দর্শকের ভালো লেগেছে, তারা অ্যাকসেপ্ট করেছেন, তারা ভালোবেসেছেন, সেটা তো আমার কাছে একটা বিশাল বড় প্রাপ্তি। মানে দুটো প্রজেক্ট হিট করার পর অনেক ক্ষেত্রেই আমরা ইন্ডাস্ট্রিকে দেখেছি, মানে ইন্ডাস্ট্রির অনেক অভিনেতা অভিনেত্রীকে দেখেছি যে তাদের মাটিতে অলমোস্ট পা থাকে না। তারা হয়তো ভীষণ ভাবে তারা হয়তো একটা জায়গায় বা নেক্সট প্রজেক্টটা করার আগে হয়তো বিভিন্ন তার রুলস রেগুলেশন তারা তৈরি করে দেয়। সেই ক্ষেত্রে তোমার এরকম কোনো কিছু রয়েছে জীবনে যে দুটো প্রজেক্ট কি আরো অনেকগুলো যেহেতু প্রজেক্ট হিট রয়েছে, তো সেই ক্ষেত্রে মাটিতে পাটা থাকবে না বা নেক্সট কোনো প্রজেক্ট করতে গেলে 10 বার ভেবে তার দিক বিচার করবে? দেখো একটা জিনিস আমি তোমাকে বলি, আমি নিজে খুব সাধারণ একটা লাইফ মেনটেন করি বরাবর, কারণ আমি নিজে খুব একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, এবং আমি ওইভাবে ওই দৃষ্টিভঙ্গি নিয়ে ওই ফিলসফি নিয়ে বড় হয়েছি। হ্যাঁ, এটা আমার কাছে কখনোই মানে মনে হয়নি যে এই জিনিসটা আমার একেবারে নেই, অভাব, সেটা হয়তো আমার বাবার ক্ষেত্রে হয়নি, কিন্তু ল্যাভিশনেস এটাও হয়নি। আমি ওইভাবেই ওই রকম আদর্শ নিয়ে আমি বড় হয়েছি। তো আমি নিজেও আমার জীবনে সেরকম ভাবে সেই বিশ্বাস নিয়েই আছি, এবং আমি চাইবো আমার নেক্সট জেনারেশন, আমার সন্তানের মধ্যেও যেন সেই বিশ্বাসটাই থাকে। প্রয়োজন নেই তো যেখানে আমার এটাতে হয়ে যাচ্ছে সেখানে আমার মানে অতিরিক্ত আমি আগামী দিনে গিয়ে ওইটা মেনটেন করতে পারবো কিনা,
বিশেষ করে আমরা যে প্রফেশনে আছি সেটা তো আমাদের কাছে কোনো গ্যারান্টি নেই। ফলে আমি যদি আমার লাইফস্টাইলটাকে এমন ভাবে মেনটেন করে চলি যেটা আমি মোটামুটি একটা জায়গা অবধি আমি সেটাকে চালিয়ে যেতে পারবো, তাহলে তো আমার অকারণে বাড়িয়ে কোনো প্রয়োজন নেই। কিন্তু এই প্রফেশনটা যেহেতু লাইমলাইটে থাকে সবসময়, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে একটা নিজের ক্ষেত্রে একটা ফেস ক্যারি করা বা ওই যে ওই চাক্ষুষ ব্যাপারটা, ওই মানুষের কাছে একটা অন্যরকম প্রেজেন্ট থাকা সবসময়, বা একটা নতুন জীবন, একটা ল্যাভিশ জীবন, এইগুলো তো থাকেই জীবনে। সেই ক্ষেত্রে তোমার কখনো মনে হয় না যে যেহেতু পেয়েও যাচ্ছি বা আমার চলেও যাচ্ছে, তারপরে ওই জীবনটা বাঁচি বা একটা বড় গাড়িতে করে একটা খুব সুন্দর ছোট্ট গল্প বলি তোমার। আমার খুব প্রিয়, এবং আমার কেন মানে আমাদের সমস্ত বাঙালির সমস্ত মানুষের অনেকের অত্যন্ত প্রিয় মানুষ চলে গেছেন আমাদের ছেড়ে, তার নাম সৌমিত্র চট্টোপাধ্যায়। আমি বিভিন্ন জায়গায় সৌমিত্র জেঠুর কথা ঘুরে ফিরে আসে, তার কারণ আমার জীবনে ওনার ফিলোসফিটা আমার খুব মানে হয় না ভেতরে বসে যায়। কারণ আমি ওনার সঙ্গে একটাই কাজ করেছিলাম, একটাই ছবিতে ওনার সঙ্গে আমি অভিনয় করার সুযোগ পেয়েছিলাম, কিন্তু ওই সময়টা যতটা আমি পেয়েছি ওনাকে, তারপর ওর সঙ্গে দীর্ঘ যোগাযোগ ছিল, থিয়েটারে বহু যোগাযোগ ছিল, আমায় খুব স্নেহ করতেন ইত্যাদি। কিন্তু কিছু কিছু মানুষের কিছু ফিলোসফি তোমাকে এমন ভাবে আষ্টে পৃষ্ঠে ভেতরে ঢুকে যায়, সেটা থেকে বেরোনো মুশকিল হয়। সৌমিত্রবাবু একটা নাটক করতেন, তৃতীয় অঙ্ক অতএব, কেমন ওনার লেখা, ওনার ডিরেকশনে। তো সেখানে একটা জায়গায় একটা সিন ছিল আমার অনেকদিন আগে দেখা, তাও আমার মানে বক্তব্যটা মনে আছে, ওনার নিজের জীবনের কথা ওই নাটকে। তো বলছেন যে আমি একদিন, তখন আমার খুব উঠতি বয়স, সম্ভবত কৃষ্ণনগরের কথা, উনি খুব একদম স্টাইল ফাইল করে চুল ফুল দিয়ে দারুণ একটা টি শার্ট পরে করে উনি বেরোচ্ছেন বাড়ি থেকে, হেভি স্টাইল ফাইল দিয়ে বেরোচ্ছেন। তখন ওনার বোধহয় বাবা বা কাকা কেউ একজন ওই সামনে উঠোনে ছিলেন, ওকে ডেকেছেন, ডাকলাম পুলু। বলে, পুলু তুমি কোথায় যাচ্ছ? কোথাও না, একটু বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাচ্ছি। এইটা তোমার পোশাক? এখন এটাই তো চলছে, এটাই স্টাইল, এটাই এখন ইন। তখন উনি সৌমিত্রবাবুকে বলেছিলেন যে পুলু, নিজেকে এমন জায়গাতে নিয়ে যেও না যেখানে লোকে শুধু তোমার পোশাকটা দেখে। তুমি যদি এইভাবে যাও, লোকে তোমার পোশাকটা দেখবে, তোমাকে কোথায় দেখবে? কত বড় কথা! তার মানে তুমি নিজেকে, তোমার পার্সোনালিটিটাকে, তোমার শিক্ষাটাকে, তোমার নিজেকে এমন ভাবে তৈরি করো যাতে শুধু পোশাকটা নয়, শুধু তুমি যেগুলো ক্যারি করছো সেটা নয়, তুমি মানুষটাকে লোকে দেখলে যেন দেখতে পায়। তোমার শিক্ষা, তোমার মনন, তোমার ভাবনা, তোমার ফিলোসফি, এইটা অনেক বেশি বড় করে মানুষের মনে থাকে। আমাদের জীবনটা যেহেতু ভীষণ আনপ্রেডিক্টেবল, কখন কি কাজ রয়েছে, কিভাবে কি কাজ করছি, আমাদের সাংবাদিকদের ক্ষেত্রে এবং তোমাদের অভিনেতাদের ক্ষেত্রেও আমরা নিজেরাও জানি না। তো এই যে জীবন দর্শনের একটা দিক ঠিক করে সেটাকে নিয়ে এগিয়ে যাওয়া। ওরে বাবা, আমি দার্শনিক নই, আমার যেটা মনে হয় মানে এইটা তো একটা জীবন দর্শন যে তুমি কিভাবে দেখছো, তুমি সেইভাবে চলছো। তো এই ক্ষেত্রে খানিকটা কি 19-20 জীবনে হয়, মানে কখনো কি পাটা পিছলে অন্যদিকে একটা ভাবনা চিন্তা তৈরি হয়, নাকি যেভাবে তুমি প্রথম থেকে শুরু করেছো বা এখনো অবধি চলছে সেইটা কন্টিনিউ চলে? আমার ওই যেটা বললাম না, আমার সবসময় মনে হয় আমি নিজেকে শিল্পী হিসেবে কি করে আরেকটু উন্নত জায়গাতে নিয়ে যেতে পারি, আমার লক্ষ্য ওইটা, ফোকাসটা ওইটা। আমি কোন ব্র্যান্ডের শার্ট পরলাম, হ্যাঁ এটা ঠিক, যেহেতু যেটা তুমি বলছো এটা আমাদের একটা শো বিজনেস, অনেক মানুষ আমাদের দিকে তাকিয়ে থাকেন, ফলত তোমার বাইরেটার মধ্যে যেন একটা রুচির ছাপ থাকে, তার সঙ্গে প্রত্যেকের নিজস্ব একটা স্টাইল, যেটাকে আমরা স্টাইল বলি, প্রত্যেকের নিজস্ব একটা স্টাইল থাকে। সে যেভাবে নিজেকে ক্যারি করেন সেটাই তার স্টাইল। কিন্তু ওইটার দিকে যদি বেশি ফোকাস চলে যায়, আমার মনে হয় আসল ফোকাসটা থেকে সরে যায়। এটা আমার ধারণা, ব্যক্তিগত ধারণা। থাকুক স্টাইল, থাকুক, সেগুলো তো থাকবেই নিশ্চয়ই। তোমাকে আজকে আমি যদি একটা ভীষণ রকম ব্যাকডেটেড কি খুব খারাপ লাগছে দেখতে, আমার সঙ্গে একেবারেই যাচ্ছে না এরকম একটা কিছু পোশাক আমি পরে, নিশ্চয়ই সেটা দেখতে দৃষ্টিকটু লাগবে।
কিন্তু পুরোটাই যদি ওটাই ঢেকে দিলাম, অথচ আমি যখন কথা বলতে শুরু করলাম আমার ভেতরে কিছুই থাকলো না, অন্তঃশ্বাস শূন্যতাটা প্রকাশ পেল, আমার মনে হয় সেটা দিয়ে খুব বেশি লাভ হয় না। এটা আমার তুমি খুব শর্টের জীবনে, জানি না খুব একটা কি অতটা কি শর্ট। নেক্সট কবে আবার ধারাবাহিকে দেখতে পাবো? এই রে, এটা তো আমার হাতে নেই, বিশ্বাস করো। আমি এখন তো হ্যাঁ, অনেক মানুষ জানতে চাইছেন যে উনি কি অন্য কোনো কাজ পেয়ে তারপরে রিসেন্ট কয়েকটা গসিপ দেখছিলাম আচ্ছা। যে আবার নতুন জি বাংলা ধারাবাহিকে ফিরছেন রণ মুখার্জি। ওরে বাবা, আমি এটাও পুরো লেখা অবাক হয়েছে? হয়ে গেছিলাম দেখে। সর্বনাশ, মানে আমি এরকমটা আমি দেখতে চাই, আমি জানতে পারলে খুব খুশি হব, কিন্তু না, সত্যি এরকম কিচ্ছু এখনো কোনো অফার আমার কাছে আসেনি, মানে কোনো মিডিয়াম থেকে, ছবি হোক, সিরিয়াল হোক, ওটিটি হোক, কোথাও থেকে এখনো আসেনি। সবে আমার মানে 1 সপ্তাহও এখনো হয়নি আমি মানে এই ছুটিটা কাটাচ্ছি, তো একটু ছুটিটা কাটিয়ে নিই। অনেক কাজ পড়ে আছে, প্রচুর বই পত্র জমে আছে, পড়াশোনার অনেক অনেক বই, আমার ওই প্রচন্ড বই কেনার অভ্যেস, সেগুলো কিনে কিনে পড়ে থাকে, একটু ছুটি হলে পড়বো বলে সময় পাই না, ওগুলো করব। একটু লেখালেখির অভ্যেস রয়েছে, সেটা করব। ফ্যামিলিতে সময় কাটাবো, যে সময়টা একদমই পাই না। পুচকেটার সঙ্গে একটু সময় কাটাবো, আর এই বেড়াবো সুযোগ পেলে। কালকেই ইনফ্যাক্ট আমি বেড়াতে যাচ্ছি, আমরা ফ্যামিলি নিয়ে বেনারস যাচ্ছি, লখনৌ বেনারস। এই ডিটক্সটা খুব দরকার জীবনে। একটু তো বোধহয় দরকার, একটু দরকার। কিন্তু হ্যাঁ, ওটাও যে বললাম, মানে এটা যদি আমার চলতো তো সেক্ষেত্রে আমাকে ছুটি নিয়ে যেতে হতো। এটা যে আমার একেবারে অফ হয়ে যাবে সেটা তো আমি ভাবিনি। যাই হোক, সেটা যখন হয়েছে তখন ঠিক আছে, আমি তাহলে এই সময়টা আরো যেগুলো যাদের যাদের মানে আত্মীয় স্বজনের বাড়ি অনেক সময় যাওয়া হয় না, তারা বারবার বলেন একবার ঘুরে যা, একবার, সেইগুলো একটু করে নিই। তোমার জীবনে আমি যেটা মানে এখন কথা বলে বুঝলাম যে দুটোকেই তুমি ইম্পর্টেন্স দাও, এক কাজ থাকাটা, এক কাজ না থাকাটা, কারণ দুটোর গুরুত্বই জীবনে ইম্পর্টেন্ট, যে দুটোই ভ্যালু করছে, যে একটা কাজের প্রেশারটা যেভাবে আমাকে রোজ পরিচালনা করছে, আর ঠিক ছুটিটাও সেভাবেই আমাকে পরিচালিত করছে, যেখানে আমি নিজেকে ফিরে পাচ্ছি। একদম তাই, মানে আমি এরকম অনেক মানুষদের যাদের মানে আমরা খুব আইডলাইজ করি, একদম যেসব খুব বড় সিনিয়র অভিনেতাদের, তাদের ইন্টারভিউজ দেখি, পডকাস্টে তাদের দেখি, যেমন মনোজ বাজপেয়ী জি বা এরা যারা একদম, হ্যাঁ, যেভাবে তারা যেভাবে ভাবেন। মনোজজির একটা ইন্টারভিউ আমার মনে আছে, উনি বলছেন কাজ যে সময়টা না থাকে অভিনেতার, সেইটা আরো ক্রিয়েটিভ সময়, কারণ সেই সময় অভিনেতা নিজেকে আরো বেশি প্রস্তুত করে, প্রস্তুত করে। এবার সেইটা কতটা আমি কাজে লাগাতে পারছি সেটা জানি না, দেখা যাক। শীতকাল তো মানে একটু লেজি লেজি হয়ে থাকছি, সবসময় খুব সকালে উঠে কিছু করতে পারছি না, সব রোজই ভাবছি এইবার সকালে উঠে একটু জিমে যেতে হবে, একটু এই করতে হবে, কিন্তু হয়ে উঠছে না, একটু দেরি করে ঘুম থেকে উঠছি। দেখা যাক আবার ওই রুটিনটাকে চেঞ্জ করে কতটা কি করতে পারি। আর তারপর আরেকটা জিনিস, যে ধারাবাহিক নিয়ে তো একটা তোমার প্রশ্ন রয়েছে, আর একটা সিনেমা নিয়ে, যে সিনেমা কি এখন তোমাকে আর ওইভাবে টানে না? গল্প কে বলেছে? আমি ভীষণ রকম ভাবে সিনেমায় কাজ করতে চাই। আমি জানি না কেন সেভাবে খুব একটা গুরুত্বপূর্ণ মানে সুযোগ সেভাবে রিসেন্ট পাস্টে পাইনি। একটা লাস্ট করলাম যেটা হরনাথ চক্রবর্তী, হরদার ছবি, সেখানে একটা কাজ করলাম, ও লাভলি বলে একটা ছবি করলাম, সেটা লাস্ট। কিন্তু তার আগে মানে এই টেলিভিশন রেগুলার করার আগে একটা সময় আমি কিন্তু ছবিতে বেশ কিছু কাজ করেছি, মানে ছবিটাই করতাম মেনলি, হয়তো খুব বড় ব্যানারের ছবি নয়, কিন্তু আমি করতাম সেই সময় বেশ কিছু ছবিতে আমি লিড ইয়েতে কাজ করেছি। ইন্ডাস্ট্রি কি অ্যাক্টর অ্যাক্ট্রেস দেখে সেই রকম ভাবে মানে আবিষ্কার করে না? আমি জানি না, এটা এইভাবে মানে সরলীকরণ করাটা বোধহয় ঠিক হবে না। তবে ওই এটা হতে পারে যে সবকিছুর একটা সময় থাকে নিশ্চয়ই, মানে ঠিক সময়ে গিয়ে ঠিক ফোনটা তোমার কাছে আসে, সবসময় যে আসে তাও নয়, ওই যে বলে আনপ্রেডিক্টেবিলিটি তো থাকেই জীবনে। তবে আমরা সবসময় আশা করতে পারি, অভিনেতারা সবসময় আশাবাদী, মানে যে কোনো শিল্পী ইনফ্যাক্ট, আশা মরে গেলে আর কি থাকবে, ফলে আশা তো করতেই হবে যে হ্যাঁ নিশ্চয়ই কোনো সুযোগ হয়তো আসবে, নিশ্চয়ই কোনো ভালো কোনো ডিরেক্টর। আর বিশেষ করে সিনেমাতে আমার মনে হয়, সিরিয়ালেও তাই, সিরিয়াল এখন একটা যেহেতু খুব তাড়াহুড়োর মধ্যে কাজটা হয়, ফলে সুযোগটা কমে এসছে। সিনেমাতে এটা আমার মনে হয় একজন ডিরেক্টর খুব ইম্পর্টেন্ট, যে
অভিনেতাকে শেপ আপ করে। যত ভালো ভালো অভিনেতার গ্রাফে দেখবেন ডিরেক্টরের ভূমিকা খুব ইম্পর্টেন্ট। তো সেই রকম কোন একজন ডিরেক্টর যদি কখনো, জানি না হবে কিনা, যিনি হয়তো আমাকে সেরকম ভাবে সুযোগ দেবেন বা তার মতো করে আমাকে ইউটিলাইজ করবেন, কতটা কি পারবো আমি জানি না, কিন্তু সুযোগগুলো তো খুব মন থেকে চাই যে এরকম একটা সুযোগ যদি পাওয়া যেত। এই যে অনিশ্চয়তা জীবন, সেই ক্ষেত্রে একটা অঙ্ক অনেক বেশি ঢুকে যায়, টাকা পয়সার, যে জীবনটা কি করে চলবে, সেই ক্ষেত্রে ফ্যামিলির প্রতি একটা ইনভেস্টমেন্ট রয়েছে, নিজের জন্য রয়েছে। এই ক্ষেত্রে কি খানিকটা এই ইন্ডাস্ট্রিতে যেহেতু তুমি ইনভলভ, এই ক্ষেত্রে এই ভয়টা কি কাজ করে যে পরবর্তী কাজটা যখন চলে যাবে বা শেষ হয়ে যাবে তারপরে কিভাবে জীবন চলবে? সেটা তো সব সময় আমাদের অভিনেতার জীবনটা তো সব সময় খুব অনিশ্চিত। এটা তো একেবারেই মানে চাকরির মতো নয় যে আমি প্রত্যেক মাস গেলে একটা স্যালারির মতো আমার ঢুকে যাবে, সেটা নয়। তাও টেলিভিশনে একটা সময় জুড়ে একটা থাকে রেগুলার, মানে একটা কাজের এর মধ্যে থাকে, কিন্তু ওই টেলিভিশনে মানে ধরো সিরিয়াল শেষ হয়ে গেলে তখন আবার পরে সিরিয়ালে মাঝে একটা গ্যাপ তো থাকে, আর ছবিতে তো ধরো আরো বেশি। সেটা ফলত এই অনিশ্চয়তাটা থাকবেই, এটাকে মেনে নিয়েই তো এই প্রফেশনে আসা। হ্যাঁ, কিন্তু ওই যে বললাম যে কখনোই খুব একটা বিশাল এক্সপেকটেশন আমি কখনোই করিনি, এমন কিছু একটা হিউজ ইনভেস্টমেন্ট কোথাও করে রাখিনি যেটার জন্য আমাকে ভাবতে হবে রে আমি তো এইটা না হলে কি করে হবে, ফলে আবার কম্প্রোমাইজ করে একটা কাজ শুরু করে দিতে হবে। এটা মানে টাচউড এখনো সেরকমটা হয়নি। খুব সামান্য আমার চাহিদা, খুব ছোটখাটো গন্ডির মধ্যে আমি মানে কমফোর্টেবল থাকি, তো সেটুকু হলে দিব্যি হয়ে যায়। খুব শর্টের, প্রথমে যেটা বললাম যে কি করবে কি করবে না, খুব শর্টের। আমরা আড্ডা আজকে শেষ করব, তবে মন খারাপ করবেন না, খুব শিগগিরই আবার ফিরবে। টাচউড আমরা সেই আশা নিয়ে রয়েছি। ফিঙ্গার্স ক্রসড। একদম একদম। আড্ডা রইলো এখানে। কেমন লাগলো আজকের আড্ডা এবং কি শিখলেন, কি বুঝলেন? অনিশ্চয়তা কি আপনারা নির্ভর করে থাকবেন নাকি যেটা পাচ্ছেন জীবনে সেটাকে আঁকড়ে বাঁচবেন, সেটা আপনাদের উপর। আড্ডা রইলো এখানে। চোখ থাকবে শুধুমাত্র সিটা সিনেমাতে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।